গল্পের আড্ডা উইথ সুমিত। আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস, কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না। নমস্কার গল্পটা শ্রোতারা, আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে গল্পের এক নতুন এপিসোড নম্বর 48-এ। আজকে আপনাদের জন্য রয়েছে অদৃশ্য মানুষ সিরিজের, হেমেন্দ্র কুমার রায়ের লেখা অদৃশ্য মানুষ সিরিজের পার্ট 6, টেবিল চেয়ারের নাচ। তো এর আগের পার্টটি একটু আমি শোনাচ্ছি, যার নাম ছিল ডাক্তারের বাড়িতে চুরি। ডাক্তার মানিকবাবু আগের দিন খুব ভয় পেয়েছিল যে তার যে রহস্যময় ব্যক্তির হাত নেই বলে, তাতে খুব ভয়ে ছিলেন। এরপর তিনি তার ঘরে খুব ভয়ে কাটাতেন। একদিন রাত্রিবেলা হঠাৎ তার বাড়িতে চোর আসে, কিন্তু তিনি যখন দেখতে যায় কাউকে তিনি দেখতে পাচ্ছেন না। তো খালি খালি লাঠি ঘরে থাকে চোরকে মারার জন্য, কিন্তু চোরকে দেখতে পাচ্ছেন না। এক সময় দেখে যে দরজা দরজা খোলা নেই, কিন্তু বন্ধ, কিন্তু কেউ ঘরের মধ্যে নেই। তা দেখে তিনি খুব অবাক হয়ে যান এবং অজ্ঞান হয়ে যান। এরপর থেকে শুরু হচ্ছে পার্ট 6। তো শুরু হচ্ছে পার্ট 6, টেবিল চেয়ারের নাচ। তো শুনুন, ভালো লাগলে লাইক করে দেবেন, এবং আগের পার্টগুলো যদি না শুনে থাকেন তো আমার প্লে লিস্টে গিয়ে শুনে নেবেন। তো শুনুন পরের পার্টটি। যে সময় মানিকবাবু চোখ কপড়া তুলে অজ্ঞান হয়ে গেলেন, ঠিক সেই সময় স্বাস্থ্যনিবাসে আর এক দৃশ্যের অবতারণা হলো। মিসেস দাসের শরীর অনেক রাত্রে হঠাৎ খারাপ হয়ে পড়াতে মিস্টার দাস একটা ওষুধের খোঁজে বৈঠকখানা দিয়ে গেলেন। যাত্রী ঘরের সুমুখ দিয়ে যাবার সময় মিস্টার দাস অবাক হয়ে দেখলেন সে ঘরের দরজা খোলা রয়েছে। তার কেমন সন্দেহ হলো। দরজার পাশেই আলোর সুইচটা ছিল। আলো জ্বেলে দেখলেন ঘরের ভিতরে যাত্রী নেই। ঘড়ির দিকে চেয়ে দেখলেন রাত তখন 3টে। এত রাত্রে যাত্রী কোথায় গেল? ভাবতে ভাবতে তিনি নেমে গিয়ে বৈঠকখানার ভিতরে ঢুকলেন। তারপর ওষুধের শিশিটা নিয়ে ফিরে আসবার সময় তার চোখে পড়ল সদর দরজা ভিতরের দিকে খোলা। মিস্টার দাসের বেশ মনে পড়ল তিনি নিজের হাতে দরজাটা লাগিয়ে দিয়ে গেছেন। কিছু আর বুঝতে বাকি রইল না। তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে গিয়ে মিসেস দাস ডেকে তিনি বললেন, ও শুনছো, ব্যাপার গুরুতর। মিসেস দাস তাড়াতাড়ি উঠে বসে বললেন, তার মানে? রতনবাবুর কথাই ঠিক। আমাদের এই নতুন ভাড়াটেটা হয় খুনি, নয় ডাকাত, নয় স্বদেশি বোমাওয়ালা। মিসেস দাস এবারে দাঁড়িয়ে উঠে আবার বললেন, তার মানে? সে লোকটা ঘরে নেই, সদর দরজা খোলা। এই নিশুদ রাতে বাড়ির বাইরে সে কি করতে গেছে? মিসেস দাস হাত মুখ নেড়ে বললেন, তোমার কথা আমি বিশ্বাস করি না। তাহলে নিজের চোখে দেখবে এসো। দুজনে ঘর থেকে বেরিয়ে এলেন। সঙ্গে সঙ্গে শুনলেন সদর দরজা খোলার ও বন্ধ করার শব্দ। দুজনে বিস্মিত হয়ে দুজনের মুখের দিকে একবার তাকিয়ে দেখলেন। কেউ কিছু বললেন না। দুজনে যখন সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছেন, হঠাৎ ফ্যাঁচ করে হাঁচির শব্দ হলো। মিস্টার দাস ভাবলেন তার স্ত্রী বলে হেঁচে ফেললেন। মিসেস দাসের ধারণা হলো ঠিক উল্টো, এ হাঁচি নিশ্চয়ই তার স্বামীর। মিসেস দাস যখন যাত্রীর ঘরের কাছে এসেছেন, তখন ঠিক তার কাঁধের ওপরে আবার কে হেঁচে দিল। এবারে চমকে মুখ ফিরিয়ে তিনি দেখলেন মিস্টার দাস তার কাছ থেকে প্রায় 10-12 হাত তফাতে আছেন, অথচ হাঁচির শব্দ হলো ঠিক তার কানের কাছে। মিসেস দাস অত্যন্ত বিস্মিত হলেন, কিন্তু কিছু বুঝতে পারলেন না। দুজনে ঘরের ভিতরে ঢুকলেন। যাত্রীর জুতো, জামা কাপড়, আলোয়ান ও সেই বিশ্রী ব্যান্ডেজগুলো ঘরের মেঝে, টেবিলের এবং বিছানার উপরে ছড়িয়ে পড়ে রয়েছে। আচম্বিতে তারা স্তম্ভিত চোখে দেখলেন জুতো যেটা প্রথমে সজীব হয়ে নড়ে উঠল, তারপরেই গড়গড় করে বিছানার কাছে গিয়ে থেমে পড়ল। মিসেস দাস হতম্বের মতো দুই চোখ দুহাতে রুগড়ে আর ভালো করে চাইতেই দেখলেন যাত্রীর ঠুরি চশমাখানা শূন্যে স্থির হয়ে তার দিকে যেন কটমট করে চেয়ে আছে। তারপর এই ঘরের টেবিলটা হঠাৎ জ্যান্ত হয়ে হঠাৎ করে এগিয়ে এসে মিস্টার দাসকে মারল এক বিষম ধাক্কা। তারপরে চেয়ারখানা হঠাৎ শুনে লাফিয়ে উঠল এবং বেগে মিসেস দাসের দিকে তেড়ে এলো। কিন্তু মিসেস দাস চেয়ারের মনোবাসনা পূর্ণ করলেন না। তীরের মতো ছুটে ঘরের ভিতর থেকে পালিয়ে গেলেন। তার স্ত্রী যে এমন বেগে ছুটতে পারেন
মিস্টার দাস এতদিনও তা জানতে পারেননি। বলা হলো তিনিও আর সে ঘরে রইলেন না। মিসেস দাস নিজের ঘরের সম্মুখে গিয়ে মাটির উপরে ধড়াস করে আছাড়ে খেয়ে পড়লেন এবং সে অবস্থায় যেমন করে চেঁচানো উচিত ঠিক তেমনি করে চেঁচাতে কিছুমাত্র কসুর করলেন না। সে রাত্রে সমস্ত শাশুড়িমশাইয়ের ঘুম ভেঙে গেল। সকলে ঘটনাস্থলে ছুটে এলো। জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? আগুন লেগেছে? ডাকাত পড়েছে নাকি? প্রভৃতি। মিসেস দাস হাপুস চোখে কাঁদতে কাঁদতে হাত নেড়ে বিনে বিনে বললেন, হায় হায় হায়, ও চেয়ার যে আমার বাবার দেওয়া গো, মোর পুরনো আর বিশ্বাসী চেয়ার কিনা আজ আমাকেই তেড়ে এলো। ওগো, আমাদের ওই ব্যান্ডেজ বাঁধা নতুন ভাড়েটা ভূতের সর্দার, তার মন্ত্রে আমার পুরনো টেবিল চেয়ারের ঘাড়ে ভূত চেপেছে। সারা ঘর জুড়ে টেবিল আর চেয়ার নাচ আরম্ভ করেছে। আমি কেতাবে পড়েছি, ভূতে পেলেই টেবিল চেয়ার জ্যান্ত হয়ে নাচতে থাকে। মিস্টার দাস বললেন, হ্যাঁ, কেতাবে আমিও টেবিল চেয়ারে জ্যান্ত হওয়ার কথা পড়েছি বটে, কিন্তু খালি জুতো যে জ্যান্ত হয়ে নিজে হাঁটাতে শুরু করে, কেতাবে এমন কথা তো কখনো পড়িনি। মিসেস দাস বললেন, আর সেই চশমাখানা? সেখানেও তো ঘরমের পাখির মতো উড়ে বেড়াচ্ছিল। মা গো মা, এমন অনাসৃষ্টি কেউ কখনো দেখেছে না শুনেছে? সকলে মিলে দাঁড়িয়ে গোলমাল করছে। এমন সময় যাত্রী উপর থেকে নেমে সেইখানে এসে দাঁড়ালো। কর্কশ স্বরে বলল, এত গোলযোগ কিসে শুনিয়ে? রাতটা সৃষ্টি হয়েছে ঘুমোবার জন্য, চিৎকার করবার জন্য নয়। এসব আমি সহ্য করবো না। এই বলে সে আবার সেখান থেকে বেরিয়ে গেল। সকলে সভয়ে সেদিকে তাকিয়ে রইল। এমনকি মিসেস দাস পর্যন্ত আর উচ্চস্বরে নিজের মতামত প্রকাশ করতে সাহস করলেন না। এতক্ষণ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা অদৃশ্য মানুষ সিরিজের পার্ট 6, টেবিল চেয়ারের নাচ। তো কেমন লাগলো জানাবেন, এবং এর পরের পার্টগুলি শুনতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এর আগের পার্ট যদি না শুনে থাকেন তো আমার প্লে লিস্টে গিয়ে অদৃশ্য মানুষ সিরিজের পার্টগুলি শুনে নেবেন। তো নমস্কার, আজ আমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে।